সারা রাত বাইরে থেকে সকাল 11টায় জয় বাড়ি ফিরল একবার। পরনে কালো পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, বা হাতে রূপোর রিসলেট ঝুলছে কবজির উপর, পায়ে চামড়া স্যান্ডেল, পরিপাটি পরিচ্ছদ, কিন্তু চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তলাল, সারা রাত নির্ঘুম থাকার ফল। মুখটা গাম্ভীর্যে ছেয়ে আছে, যেটা পাঞ্জাবি গায়ে চড়ালে আপনা আপনি চলে আসে তার চেহারায়। তখন দেখতে পাক্কা রাজনীতিবিদ লাগে। রিমি খাবার বেড়ে দিলে পাঞ্জাবির হাতা গুটিয়ে বসে পড়ল। গপ গপ খেতে শুরু করার কথা এখন, কিন্তু তা করছে না জয়। রিমি আস্তে করে জিজ্ঞাসা করল, আপনার ভাইয়া কোথায়? কাজে আছে? রিমি চুপচাপ চলে যাচ্ছিল। জয় ডাকলো, ভাবি, কিছু দরকার? হাত কাটা আমার, খাইয়ে দিন। কাটছে তো কাটছে, শালার ডান হাত থেকে কাটছে, নাকি চামচ দিয়ে চালাবো? ডান হাতের পুরো তালুটা ব্যান্ডেজে জড়ানো। রিমি নাক মুখ কুচকে বলল, আর নাটক করবেন না তো। এমনিতেই আপনাকে দেখলে গা জ্বলে আমার, তার উপর যদি ঢং করেন। এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখাতে শুরু করে। জয় অল্প হাসলো নিঃশব্দে, খাবার মুখে নিয়ে থুতু করে ফেলে দিল। সেই বালে মাছই দিয়েছেন, হাজারবার কইছি মাছ পছন্দ না আমার, মাছ আমি খাই না। আর কিছু নাই, তা দিয়ে ভাত দেন। রিমি থমকে উঠল। এত আহ্লাদ কিসের আপনার? যা দিচ্ছি তা দিয়ে খেয়ে উঠুন। আপনার মতো দামরাকে খাওয়ানো ছাড়াও আমার আরও কাজ আছে। আর কিচ্ছু রান্না করেন নাই? তরু আজ আর ডিম ভাজতে গেল না। তার চোখে মুখে কিসের যেন ক্ষোভ দেখা যায় জয়ের জন্যে। এই ঘৃণাটা জয় অন্তুর চোখে দেখেছে, তা দেখে মুচকি হাসলো জয়। আরমিন বাড়িতে পা রাখার পর পরিবেশ বদলেছে, চেনা পরিবেশ অচেনা হয়েছে। তার কবুতরগুলোকে সময় দেওয়া হচ্ছে না আজকাল। ছাদে দানা ছিটিয়ে পানি দিয়ে খোপগুলো দেখলো। নতুন ডিম ফুটলে খুব বেশি খুশি লাগে। জয় জীবনে যতবার অ্যালার্ম সেট করেছে কিছু না কিছু কাণ্ড ঘটেছে। শেষ রাতে এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলে ফোন তুলে ঝাটাকছে এক আছাড়, ফোন ভেঙে 6 টুকরো। এভাবে কয়েকটা ফোন ভাঙলো। একদিন এই দুঃখে সে একটা তরতাজা মোরগ কিনে এনেছিল। সে শুনেছে মোরগ রোজ ভোরে চেঁচায়, তাতে ঘুম ভাঙে। এভাবে 2-3 দিন মোরগটা চেঁচালো, কিন্তু সহ্য করা যাচ্ছিল না। আর একদিন সকালে 4টার দিকে এসে ঘরে এসে শুয়েছিল জয়। মোরগ তার খানিক বাদে আল্লাহর নামে গলা ফেরে ডাকাডাকি শুরু করলো। এক লাফে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে নিচে এসে রিমির হাতে মোরগ ধরিয়ে দিয়ে বলল, আজ মোরগের ঝোল খাবো দুপুরে, ভালো করে কষে রান্না করবেন। কিন্তু কবুতর ভোরে চেঁচায় না। সে নিত্য নতুন জাতের কবুতর এনে ছাদে ভরে ফেলেছে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। জয় ঘরে আসতে আসতে ডাকলো, ময়নার মা, ঘরে আসো? ও ময়নার মা। অন্তু নাক কুচকায়। হোয়াট ইজ ময়নার মা? জয় ঢুকলো, আর অন্তু তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় বিছানার চাদর ফেলে তোষক টেনে তুলে কাঠের প্লেটগুলো উঠিয়ে ফেললো। টাকা অথবা অস্ত্র থাকার কথা নেই। এক ঝটকায় মাথায় রক্ত উঠে গেল। কপালে আঙ্গুল চেপে ধরে ডাকলো, আরমিন, আরমিন। রিমি বসার ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করাচ্ছে একটা ছোট ছেলেকে দিয়ে। অন্তু ঘরে ঢুকলো। জি। টাকা কোথায়? টাকা? ওগুলো টাকা ছিল না, কাগজ ছিল। টাকার মতো দেখতে। মূর্খ নাকি আপনি? জাল টাকা কি টাকা? জয় দাঁত কিরমির করলো। ধৈর্যের পরীক্ষা নিও না। টাকাগুলো কোথায়? পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি। জয় থাবা দিয়ে ধরলো অন্তুকে। গায়ের ওড়না টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফাঁস টেনে বলল, খাঙ্কির মেয়ে, আরেকবার বল, টাকা পুড়িয়ে দিয়েছিস? অন্তু জয়ের পাঞ্জাবির কলার চেপে ধরে হিড়হিড় করে টানতে টানতে দক্ষিণ দিকে জানালার দিকে নিয়ে যেতে যেতে বলল, এবার আর বলবো না। দেখাই তোকে, তোদের কালো বাজারের মাল আমি পুড়িয়ে দিয়েছি, যা দেশের দশের ক্ষতি করে। তা বিছানার নিচে রেখে আমি চোখ বুজে ঘুমাতে পারি না। ওড়নার ফাঁস শক্ত করে জয়। অন্তুও ঠিক একইভাবে জয়ের বুকের ত্বক খামচে ধরে চিবিয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি, ওনার প্যাচ শিথিল করুন। তোর এত সাহস কেন মাগির বাচ্চা? ভয় লাগে না তোর আমাকে? আপনাকে ভয়? কোনো তো কারণ থাকা চাই কাউকে ভয় পাবার। আপনার মতো কাপুরুষকে ভয় পেয়ে আমি আমার নারী সত্তাকে কলঙ্কিত করতে দুনিয়াতে জন্মাইনি জয় আমির। জয় এতই জোরে ফাঁস আটকে ধরলো অন্তু চোখ উল্টে আসার উপক্রম হলো, অথচ অন্তু দমল না। জয় নিজেই হার মেনে হাত শিথিল করে গাল চিপে ধরল। মনটা চাইতেছে ঠ্যাং বরাবর টান মেরে সিঁড়ি 2 ভাগ করে ফেলি। তোর সাথে কি করা উচিত বুঝে উঠতে পারছি না আমি, হয়রান লাগে খুব। অন্তু বলল, আমি ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন আমাকে। আমি অবলা নারী না, স্বামীর নির্যাতন সহ্য করার মতো ক্যাপাসিটি আপাতত অন্তত নেই আমার মাঝে। তুই টাকা পড়েছিস কেন? সুরের বাচ্চা, সত্যি কথা বল, কোথায় রাখছিস টাকা? বাইরের লোক দাঁড়িয়েছে কিন্তু, এখানেই জবাই করে মেঝেতে দাফন করে যাবো একদম। অন্তু নরম হলো। কোথায় যাবেন এই টাকা নিয়ে? জয় তাতে একটু বিভ্রান্ত হলো। কোথায় টাকা? জাল টাকা দিয়ে কি করেন আপনারা? আপনারা না দেশপ্রেমী?
জয় আবারও নিয়ন্ত্রণ হারালো, কিন্তু অন্তুকে ধরার আগে অন্তু জয়কে ধাক্কা মেরে জানালার দিকে ঠেলে দিয়ে বলল, দেখতে পাচ্ছেন কালো ছাইয়ের স্তূপ, ডিএসএলআর বাক্স, আপনার আধ খাওয়া মদের বোতল পুড়িয়ে দিয়েছি। কাল যখন ইনশাল্লাহ আইনজীবী হব, নিজের ভেতরটা যখন আমার কাছে কৈফিয়ত চাইবে, আমি এক সময় আমার সামনে দিয়ে আমার দেশের নিরীহ জনতাদের অধিকার নষ্ট হতে দেখেছি, দেশের ক্ষতি হতে দেখেছি, কিন্তু কিছুই করিনি। নিজের কাছে বড় ছোট হয়ে যাব, এই গ্লানিটুকু যাতে না বইতে হয়, ব্যাস পুড়িয়ে দিলাম। জয় ওন্না ছেড়ে দিয়ে হতবাক হয়ে চেয়ে রইল। এই চেঙ্গি, তুই কি পাগল রে? পাগলামি শুরু করছিস? চালার আমি তো বোধ হয়ে গেছি রে। তুই আজ কদিন করছিসটা কি? সিরিয়াসলি এত ধৈর্যশীল আমি না। ওই ওই তুই বাপ, তুই কি মনে করছিস আমায়? জয় মাথা চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল। বিশ্বাস করা শক্ত, একটা মেয়ে ওর সাথে কি করে যাচ্ছে, ওকে হার মানতে হচ্ছে মেয়েটার জেদ আর সাহসের কাছে। পলাশকে কি বলবে? এর মধ্যে মাঝেহাটদের ভাগ ছিল, নতুন শত্রুতা তৈরি হবে ফের। ওদেরকে বোমা মেরেও বিশ্বাস করানো যাবে না যে কোনো মেয়ে লোক জয়ের বিরুদ্ধে গিয়ে এত দূর পৌঁছাতে পারে। আর অস্ত্র সেই সবার কি করছিস তুই? তুই তোরে তো আমি। অন্তু শান্ত স্বরে জিজ্ঞাসা করল। কি করবেন অস্ত্র দিয়ে? অথচ জয় এক মুহূর্তের মাঝে উঠে দাঁড়িয়ে পিস্তলটা ঠেকালো অন্তুর থুতনির নিচে। একদম পুঁতি ফেলবো এগুলোর কিছু হলে, দাম তোরে বিক্রি করে মেটাবো। শালি, আমি বের হব, তাড়াতাড়ি কো অস্ত্র কই। খাঙ্কির বাচ্চা। আমার আম্মু সেরকম না, নিজের পরিচয় আমার উপরে চাপানোর চেষ্টা করবেন না। জয়ের নিজেকে পাগল পাগল লাগলো এক মুহূর্ত। বন্দুকের নলকে কণ্ঠনালীর উপর রেখে অন্তু যা করছে তা জয়কে হতবিহ্বল করে তুলল। কিন্তু পরিস্থিতি স্মরণে আসতেই জয় নিয়ন্ত্রণ হারালো। অধৈর্য পশুর মতো অন্তুকে ছেঁচড়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মারল অন্তুর পিঠটা। অন্তু কোনোভাবেই তাগড়া জয়ের শরীরে শক্তির সাথে পেরে উঠল না, ঠিক যেমন সেদিন রাতে পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে। মেরুদণ্ডের হাড় মচমচ করে উঠল, তবু বলল না অস্ত্র কোথায়। ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। আব্বুর মুখটা মনে পড়ছে। আব্বু অন্তুকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়ে শেষ অবধি মরণ দিয়ে গেছে নিজ হাতে। জয়ের কল বাজলো। জয় অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে বলল, আসতেছি, দাঁড়ান নিচে, আর যেন কল না আসে আমার কাছে। বিছানায় ফোন ছুঁড়ে মেরে অন্তুকে বলল, ওই এদিকে তাকা। আমায় ভোদাই মনে হয় তোর? হ্যাঁ, ভয় লাগে না একটু? তোর কি মনে হয় আমি দুর্বল তোর উপর? ছাড় দিয়ে বেশি এই জন্য? কোনটাকে ছাড় দেয়া বলছেন আমি শুনতে চাই। এত কথা বলছিস কেন তুই? কথা আমি কম বলি, কিন্তু বলি তিক্ত কথা, যা শুনতে ভালো লাগে না তা এমনিতেই বেশি মনে হয়। আর্মিন তো লয়ারের স্পিচ আমাকে শোনাবি না, কসম। জিব্বা টেনে সিঁড়ি আনবো। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, রাজনীতিতে যাওয়া লাগবে রাতের মধ্যে। টাকার জন্য আপাতত কিছু বলছি না, অস্ত্র লাগবে, এক্ষুনি লাগবে, বুঝতেছিস তুই? তাতে তো যাই আসা যাবে না, তোরে আইনজীবী হিসেবে ঘরে আনি নাই। তা ঠিক, কিন্তু আমার ভেতরে তো সেরকম কিছুরই বসবাস। চোখ ও হাত অক্ষত থাকতে সন্ত্রাসীদের হাতে মরণ খেলনা তুলে দিতে পারি না। জয় কিছুক্ষণ অন্তুর চোখের দিকে তাকিয়ে চেয়ে থেকে চট করেই হেসে ফেলল। তাহলে তো চোখ আর দুইটা হাত আলাদা করে দেই তোমার সুন্দর দেহ থেকে। করতে পারেন, আমারও দায়ভার কমে যেত। ঘৃণাই যখন করিস তখন তুই আমার জিনিসে হাত লাগালি কেন? তোর বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি? তুই চাস না তোর কাছে আসি না, দূরে থাকি? তোর খাওয়া পড়া কিসের অভাব রাখছি? আমি যেই করে বেড়াই তাতে তোর কি? অন্তু কিছু বলল না। পিঠটা অসহ্য ব্যথায় ভেঙে আসছে। খানিক বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল জয়। সামনের মানুষটার চোখে ভয় বা উদ্বেগ না দেখলে অত্যাচারের শক্তিটা ম্রিয়মান হয়ে আসে। তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু অন্তুর একগুয়েমিয়ার চোখের তেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জয়। জয় ফ্যান চালিয়ে ঘরমাক্ত শরীরে পিস্তল রেখে থপ করে বসে পড়ল বিছানায়। পাঞ্জাবির বোতামগুলো আলগা করলো। কপালের কিনারা বেয়ে টপটপ করে ঘাম ঝরে পড়ছে। চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে। ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশন অন করে দিল। দরজা জানালা সব খোলা। অন্তু আস্তে করে দেয়ালে হেলান দিয়ে বসলো। হাত, গাল, পিঠ বলছে অন্তু একটু কেঁদে নেই। অন্তু তাদেরকে বলল, আমার কেউ নেই রে, একা একা কাঁদতে নেই। কান্না দেখার লোক না থাকলে আমার কান্না শুনে ব্যথিত হবার কেউ নেই আমার কাছে, কিন্তু তা দেখে আমার দুর্বল বুঝে হেসে ওঠার লোক অনেক। অস্ত্রগুলো কোথায় রেখেছিস জার্মিন? না দিলে কি মেরে ফেলবেন? অন্তুর গলার স্বর বসে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল জয়। বুঝতে পারছি না। আঙ্গুল দিয়ে কপাল চিপে ঘাম ফেলল। ভেবে বলুন, না দিলে কি করবেন? অ্যাসিড মেরে জ্বালিয়ে দেবো তোকে। ক্লান্ত স্বরে বলল অন্তু। তাই করুন তাহলে, আমারও বেঁচে থাকতে ভালো লাগছে না, খুব বিরক্ত হয়ে গেছি। ধুর, এটা কোনো জীবন হলো? তবুও বলবি না ওগুলো কোথায়? নিজের মুখে অন্তত না,
মুখ আমার কাছে কৈফিয়ত চাইবে। জয় শব্দ করে শ্বাস ফেলল। তোমার দুঃসাহসের পরিণাম তোমার পরিবারের উপর করাবে। খুব কষ্ট হবে আমার, গড়ালেই। অন্তুর ভেতরটা আটকে উঠল, তা চেপে হাসলো সামান্য। লাভ কি হবে তাতে? এই বিরোধিতার সীমা বাড়া ছাড়া। আব্বু বলতো বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলে তার সোজা হবার বদলে উল্টো দিকে বেঁকে যায়। সেটাতে আপনি জোরে আঘাত করবেন, তার সোজা হবার মাত্রা ছাড়িয়ে তত বিপরীতে বাঁক নেয়। জয় কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল অন্তুর মুখের দিকে। অন্তু নিজের বাঁ হাতের তালুর দিকে চেয়ে আছে। জয় জিজ্ঞাসা কেমন করল। মৃত্যু চাও তুমি? অন্তু যেন সম্বিত পেল, হুম, মুচকি হাসলো। আপনার খুশি মতো যা দেবেন সব মঞ্জুর। জয় চোখ বুজে শক্ত ঢোক গিলল। অন্তু সেই একই প্রশ্ন করে। কি করবেন আপনারা অস্ত্র দিয়ে? জয় হার মানল। রাজধানীতে সম্মেলন আছে, লাগবে ওগুলো, বের করে দাও। অন্তু ও ক্ষণকাল চুপ থেকে বলল, রাজনীতি কাকে বলে? বুঝি না আমি, অস্ত্রগুলো বের করে দাও। বিরোধী দলের করটি ওড়াতে খুব দরকার, তাই তো? বুঝি আমি। রাজনীতির জন্মলগ্নে তার মূল নীতি ছিল জনসেবা। সেসব এখন পুরনো হয়েছে। এখনকার মূল নীতি হলো গদিতে বসা। আর গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করার শত্রুতার প্রতিশোধ নিতে। কে কি করেছিল, কে বিরুদ্ধে কথা বলছে, কে প্রতিবাদ করছে, এটা গণতন্ত্র। কিন্তু 5 বছর ফুরলেই গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দিতে হবে, এমন কোনো সংবিধানও নেই। এই 5 বছরে যা করা হলো গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে না। সুতরাং পরের বার নির্বাচনে যে করেই হোক গদিতে থাকতে হবে, অন্তত বেঁচে থাকার জন্য। নয়তো বোরকা শাড়ি গাউন পরে বিদেশে পালাতে হবে। জয় চুপ করে বসেছিল। সে বেশ মনোযোগী শ্রোতা। কাজু বাদামের পাত্রটা তুলে নিল, কয়েকটা চিবোতে চিবোতে বলল, কেউ একজন বলেছিলেন রাজনীতি নিয়ে কোনো কিছু ব্যাখ্যা করছেন তো আপনি হেরে যাচ্ছেন। রাজনীতি অব্যাখ্যাত। শেরে বাংলা বলেছিলেন বাঙ্গাল যার জমিদার, বাঙ্গাল ছাড়া যাবে না। অন্তু হাসলো। অথচ আপনারা জমির মালিক নন, লাঙ্গল চাষি কেবল। যারা অন্ধ, হাতড়ে হাতড়ে চিরকাল রোদে পড়ে কাদায় নেমে গতর খাটিয়ে লাঙল চষে যাবেন। কিন্তু ভাই, জমির মালিক মহাজন, শিক্ষিত, এটুকু বুঝেই চলতো। আপনারা হাতিয়ার। দিন শেষে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার, একটা ব্যক্তি, একটা জীবন ও একটা পরকাল নষ্ট। অথচ কোনো এক মহাজন গদিতে বসে তার দক্ষ হাতে একসঙ্গে এত কিছু ধ্বংস করে যাচ্ছে প্রতিক্ষণে। আপনারা ওই দলকে মারতে যাবেন, ওরা আপনাদের মারতে আসবে। এতে প্রধানদের দলীয় বিরোধ বজায় থাকবে, মাঝের ক্ষতি আপনার, বিরোধী কর্মীর, জনগণের, হাসিল মহাজনের। জয় একবারও দৃষ্টি ফেরায়নি যতক্ষণ অন্তু কথা বলেছে। মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো। অন্তু থামলে বলল, এমনও হতে পারে আগে আমার উপর হামলা হচ্ছে, তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি। অন্তু হেসে ফেলল। এমনও হতে পারে তার আগে আপনি হামলা করেছিলেন, এরপর তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন আপনি, এরপর আবার তারা, এরপর আপনি। চমৎকার চক্র না? আমার তো বেশ লাগছে। এটাই এতক্ষণ বুঝিয়েছি, আপনি বোঝেননি। যেই দলেই নির্বাচন জিততে চাক না কেন, উদ্দেশ্য তো সেই একটাই, ক্ষমতা প্রাপ্তি। আর সেই ক্ষমতায় বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ তোলা। আমার বিষয়টা আলাদাও হতে পারে। আপনি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছেন জয় আমির, যেটা আপনার সাথে একদম মানায় না। এত সততা দিয়ে কি করলে জীবনে? আপনার অনুশোচনা হয় না? জয় মাথা নাড়ল। অনুশোচনা হলে পাপীরা বাঁচে না, আর ঘরেলি হয় বুক পেতে দেয়, নয়তো আত্মহত্যা করে। আমার কিছুদিন বেঁচে থাকা দরকার। সেই লোভ বিশেষ একটা নেই আপনার, তা জানি আমি। শুধু নিজেকে ক্ষয় করতে ছুটে চলেছেন, ফিরে আসার পথ নেই। ইচ্ছেও নেই, অভ্যাস হয়ে গেছে। অন্তুর পিঠে অসহ্য ব্যথা অনুভব হচ্ছিল, পাঁজরের হাড়ে টাস ধরে আসছিল। জয় কিছুক্ষণ অন্তুর দিকে চেয়ে থাকলো ভ্রু কুচকে। কি আন্দাজ! চট করে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারি ড্রয়ারের নিচে ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলো গাদা করে রাখা। এত সামনে অস্ত্রগুলো রেখেছে অন্তু, পাল্লা খুললেই দেখা যাবে। অল্প স্বল্প বিরক্ত হলো জয় নিজের উপর। তার আচরণ তার কাছে অসহ্য ঠেকছে। অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তুর সামনে দাঁড়ায় জয়। প্রথমে বললেই হতো আলমারিতে আছে। অন্তু তাকিয়েও দেখল না জয়কে। জয় আস্তে করে বলল, আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। অন্তু পিঠ চেপে ধরে দাঁড়ালো জয়ের সামনে। ঔষধ খেয়ে রোগ সারানোর চেয়ে রোগ না হওয়াটাই কি বেশি ভালো না? একই পদার্থে
রোগ তো একই পদার্থের রোগ তৈরি ও সারানোর উপাদান থাকলে তা ক্ষতিকর হিসেবেই গণ্য জয় হবে। হাসলো। জয় খুব কাছে এগিয়ে এলো অন্তুর, নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তুর যেখানে পিস্তলের মুজেল ঠেসেছিল। অন্তু চোখ বুজে নাক কুচকে ফেলে মুখ সরাতে চায়, যেন কোনো বজ্র নোংরা তার চোয়াল ছুঁয়েছে। জয় ধরে ফেললো, ঠোঁটে হাসি রেখে বলল, বাই এনি চান্স আর ফিরে নাও আসতে পারি, আদারওয়াইজ ফিরতে 2 দিন দেরি হবে। চোখে ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো, খরচ যেন না হয়। এই ঘৃণা যেন কখনো অন্য কারোর জন্য না আসে তোমার চোখে। এর ওপর শুধু আমার হক আছে। অন্তু নির্বিকার দাঁড়িয়ে রইল। একটা চুমু খাই? জয় অন্তুকে বলার সুযোগ না দিয়ে বলল, না বলবে না, তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না। আজ যখন মুখে চেয়েছি, না শুনতে ভাল লাগবে না। না বললে যদি জোর করি, চোখে ফিল আসবে না। অন্তু নির্বিকার। জয় টের পায় অন্তুর 2 চোখে স্পষ্ট আক্রোশ, নিশ্চিত আঘাত করবে। গম্ভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তুকে। পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার উপর থেকে পিস্তল তুলে হোলস্টারে গুজে নেয়। অস্ত্রের ব্যাগ হাতে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আরসি খেয়াল রেখো নিজের, বদ্ধ করতে ভুলো না কিন্তু। ফিরে এসে থাপড়াবো ধরে, পুঁথিবেলায় বদ্ধ চাই আমার। অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে। ওভাবেই কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অচেতনের মতো। আব্বু এসে বসেছে পাশে। অন্তুর আর কষ্ট হচ্ছে না, এবার কান্না পাচ্ছে। কান্না শোনার মানুষ এসেছে। অন্তুর ব্যথাগুলো অবশ হয়ে আসছে। শাহানার জরায়ুতে টিউমার, সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চায়। ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে। অন্তু অসুখটা জানতে পেরেছে কদিন হলো। তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলো। তরু সাথে গেছে, কবির পুরুষদের দায়িত্ব পালন করছে। শাহানা এবং হুমায়ুন সাহেবের দুপুরের দিকে বেরিয়ে গেলেন তুলির কাছে। বাড়িতে তখন রিমি আর অন্তু। রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্তুর, অনেক কথা বলা যায়। রিমি অবাক হয়ে শুনে, কখনো স্তব্ধ হয়ে যায়, কখনো দৌড়ে গিয়ে রুমের দরজা আটকে দেয়। অন্তুর কথা শুনতে তার ভালো লাগে, শুধু শুনতেই ইচ্ছা করে। ঘড়িতে তখন 3:18। দোতলার সদর দরজায় করাঘাত পড়ল। কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছে। দরজা খুলল অন্তু। বুকের ভেতরটা এক মুহূর্ত ঢিপঢিপ করে উঠল। বিস্ময়কর দৃশ্য। সে কতদিন খুঁজেছে চাঁদনিকে, আজ চাঁদনি তার দুয়ারে, কিন্তু অদ্ভুত রূপে। অন্তু মেলাতে পারল না বিষয়টা। চাঁদনি দাঁড়িয়ে আছে, তার সাথে 2জন মহিলা। বিকেলের নরম রোদ দোতলা সিঁড়িঘরের জালনা পেরিয়ে চাঁদনির মুখে পড়ছিল। কি যে মোহিনী লাগছিল দেখতে। অন্তুর কপালটা সন্তর্পণে কুঁচকে যায়। পা থেকে মাথা অবধি স্থির, নজর ঘুরিয়ে দেখে বিস্ময়ে। ভ্রমের মতো লাগছিল। আকাশি রঙা জামদানি শাড়ির পাটটা সোনালি, দুহাতে সোনালি রুলি বালা। চাঁদনির বিশাল একটা খোপা করেছে ঘাড়ের উপর, খোপাতে স্বর্ণালী মোড়ক। অন্তু আন্দাজ করতে চায় এটা ঠিক কতটা আভিজাত্যের পরিচয়। পরিমেয় দুর্বোধ্য হাসি চাঁদনির ঠোঁটে। 19 শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে, 2টো দাসীর সাথে। চাঁদনির এই রূপ অন্তুর ভেতরে হাজারো সংশয় তৈরি করে। শাড়ির বিশাল আঁচলটা পিঠে ঠেকিয়ে এনে বা হাতে তালুতে ধরেছে। অন্তুর সূক্ষ্ম পর্যবেক্ষক নজর এড়িয়ে চাঁদনি অদ্ভুতভাবে মুচকি হাসে। তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলনি। রহস্যে ভিজে উঠেছিল চাঁদনির মুখখানা। অন্তুর নজর নামায়। আসুন। চলনের ভঙ্গিমায় অন্যরকম চাঁদনি। সেদিনের মতো ম্লান নয় মুখশ্রী, হালকা প্রসাধনী আর আভিজাত্যে মেতে আছে চেহারাটা। রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে। চাঁদনি সোফার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু বসতেও বলনি অন্তু। চাঁদনির চোখে মুখে রহস্যের ঘনঘটা। সোফায় বসে এদিক ওদিক তাকালো চাঁদনি, সকলে বাড়ি ফিরবে কবে? যেন সে সব জানে। রিমি এই ভ্রু কুচকে চেয়ে থাকে। সে চিনতে পারছে না মেয়েটাকে। এত ঐশ্বর্যপূর্ণ রূপ নারীটিকে আরমিন পরিচিত বলেই মনে হচ্ছে। বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল। কে আপনি? হেসে ফেলল চাঁদনি। তুমি চেনো আমায়? ছদ্মবেশ? কিন্তু কোনটা ছদ্মবেশ? এটা অথবা ওটা? বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে চাঁদনি মসৃণ হাসে। তোমার কাছে কোনটা আসল আর কোনটা ছদ্মবেশ মনে হচ্ছে? ধারণা নেই। কে আপনি? অন্তুর তির্যক নজর পলক্ষীন চেয়ে থাকে চাঁদনির হাস্যবদনে। নাস্তার ব্যবস্থাও কিন্তু করনি তুমি। রিমির দিকে তাকালো অন্তু। নাস্তা চলে আসবে। অন্তুর রাশভারী এই গম্ভীর অভিব্যক্তি। নজর বুলায় চাঁদনির ভূষণে। মুখে দৃষ্টি স্থির করে প্রশ্ন করে, আপনি কে? সুস্থির নজরে তাকায় চাঁদনি। খানিকক্ষণ চেয়েই থাকে অন্তুর দিকে, পরে বিন্যস্ত শব্দে উচ্চারণ করে, রাজন অজগরের মেয়ে, রূপকথা অজগর আমি। রিমি অবাক হলো। রাজন আজগরের মেয়েটা এখানে কি করছে? আরমিনি বা চিনল কি করে? অন্তুর নাকের পাটা ফুলে ওঠে, ভ্রুর মাঝে ভাঁজ পড়ে আলগোছে। অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচাতো বোন? বউ।
পলাশ অজগরের বিয়ে করা বউ। স্থির কণ্ঠে বলে চাঁদনি, মুখে স্মিত হাসি। অন্তুর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু। এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে। রিমি ওদের কথোপকথনের অধিকাংশই বুঝতে পারছিল না, অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল। সে উঠল না, নাস্তার ব্যবস্থা করতে বসে থাকলো। চাঁদনি অন্তুর নজর তাক করেই চেয়ে আছে, তার গোলাপি ঠোঁটে জুড়ে মৃদুমন্দ হাসি। হাসি বাড়িয়ে জিজ্ঞাসা করে, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানি না। অন্তুর চিন্তাধারায় ধন্য হবার মতো হাসল রূপকথা। সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার ওপর অনেক রকমের সন্দেহ কাজ করেছিল, ঠিক বলেছি? অন্তু নির্বিকার জবাব দেয়, ঠিক বলেছেন। চাঁদনির চেহারার ঝলক দেখে সে যে ওই বাড়ির বউ এতেও সন্দেহ হয়েছিল, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনিকে এসএসসি পাস একটা সাধারণ মেয়ে মনে হয়নি, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলায় খুব সংশয় জেগেছিল ভিতরে, ঠিক বলছি? ঠিক বলেছেন। মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্তু। রূপকথা হাসল। তবে আমার কিন্তু সেই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছিল, সন্দেহ টন্দেহ কিছুই হয়নি, জানো? না, আজ জানলাম। একরোখা তবে শান্ত কণ্ঠে বলল অন্তু। তাহলে সালমা খালা কি পলাশের মা? রূপকথার হাসি বাড়ল। বোকা অন্তু, এর জন্যই বলা হয় মানুষের বয়স যত বেশি হয়, যে যত দিন বেশি বাঁচে তার অভিজ্ঞতাও তত বেশি। যার কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। তুমি যা জানবে সেটাকেই কখনো চূড়ান্ত ভাবা উচিত নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণাই ছিল না আগে তোমার। পৃথিবী বৈচিত্র্যময়। অন্তু কথা বলল না। রূপকথা এবার শব্দ করে হাসল। সালমা খালা যদি পলাশের মা হয়, আখি পলাশের বোন, সোহান পলাশের ভাই, তাহলে সোহেলকে? অন্তুর ভেতরে অস্বস্তি প্রকট হয়ে উঠলেও চোখ দুটো নির্লিপ্ত হয়ে চেয়ে রইল। কে? পলাশের চাকর, যাকে সে ওই বাড়িতে খুন করেছে। সোহেলের বউকে দরকার পড়ল এক সময় পলাশের। ছেলেটা রাজি ছিল না। সে আসলে জানতো না খিদে পেলে বাঘ নিজের পাছার চামড়াও কেটে খায়, আর পলাশ তো নোংরা কুকুর। নিজের লোকের বউকে ছাড়া মতো নাকি সে? বেচারা মরল, বউটাও গেল। রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে। আর আখি, হ্যাঁ, মেয়েটার ওপর বেশ মায়া জন্মে গিয়েছিল আমার, যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। অন্তুর ঘাড়ে মোচড় মেরে উঠছিল অভ্যন্তরীণ উত্তেজনায়। গাঢ়স্বরে বলল, সোহান? এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্ব নেই, শুধু ওই বিভ্রান্তিকর একটা নাম মাত্র গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছিল। ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো? চাঁদনির দেবর জয় ওকে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করেছিল। সেই সব আঘাত ক্যান্সারে পরিণত হয়। ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বন্ধক রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত। এটাও বানোয়াট গল্প, তাই তো? রূপকথা চুপ রইল ক্ষণকাল, এরপর বলল, আখির নাম আখি না, একটা সুন্দর নাম আছে ওই মেয়েটার, মনে নেই আমার। ওর ভাই সোহান না হলে ওর ভাই ছিল একটা, ওর ভাই সোহান না হলেও ভাইও ছিল একটা, যার কাহিনী সোহানের কাহিনীর মতোই, তবে সত্যি। অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল। পিঠে ব্যথায় সোজা হয়ে বসা দেয়, তার উপর চাপা বিস্ময়ে শির দ্বারা টনটন করছিল। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল, সালমাকে? রূপকথা পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। তুমি কখনো পতিতালয়ে যাওনি? যায়নি। ঘুরে দেখতেও যাওনি?
ওখানে একটা সর্দার নিয়া থাকে, যে মেয়েদের কেনাবেচা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়েদের দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে, ওই সব। সালমা আবার বাবার দাসী, বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দার নিশে। অন্তু চোখ বুজে এক গায়ে শ্বাস ফেলল। সে আয়া ছিল আমাদের ভার্সিটির। সরি টু সে, কোনো ধরনই সবার ওপর খাটে না। ক্ষেত্রবিশেষ যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তথ্যের জন্য প্রযোজ্য হয়ে যায়। ঠিক তেমনি ভার্সিটির সব মেয়ে যেমন আমার মতো না, আবার সব মেয়ে ওই সব পেশাদের মতোও না। সালমা খালার কাছে হলো থাকা মেয়েদের একটা জোট ছিল, যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়াই দেহ বিলাতে আগ্রহী। যুবতী বয়স যাকে বলে আর কি, যাদের শরীরের জ্বলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি। খারাপ লাগছে আমার কথাগুলো শুনতে? অন্তুর চোখ বুজেই বলল, না, এজন্য সে আয়ার কাজ করতো ভার্সিটিতে। বাবার দাসী, বোঝনি কথাটা? যেভাবে কাজে লাগবে লাগাতে হবে তাকে। বাবার কাছে আসার আগে 90 দশকের যাত্রাপালার নাচনিওয়ালি ছিল, ওখান থেকে বাবা তুলে এনেছিল। অন্তু কেমন করে যেন চেয়ে রইল। রূপকথা কিছু একটা বুঝে ম্লান হাসল। আমাদের অভিনয় নিয়ে ভাবছো? খুব নিখুঁতই ছিল, তাই না? আপনারটা বেশ কাঁচা ছিল, বাকিদেরটা ঠিকঠাক। এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো। চোখ চঞ্চল হয়ে উঠল, এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। অন্তু কপালে আঙ্গুল চেপে মাথা নিচু করে জিজ্ঞাসা করল, কেন করেছেন এসব? প্রতিভক্ত স্ত্রী আমি, যার আদেশ এবং চাওয়া আমার ওপর অবশ্য পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এতটুকু করতে পারবো না? জমিটা একটা হিন্দুর ছিল, হিন্দু সে এটা বন্ধক রেখে পলাশের কাছ থেকে টাকা নিয়েছিল চওড়া সুদে। সেই টাকা শোধ করেনি জমি পলাশের। লোকটা লোকজনের ধরা শুরু করলো, কিন্তু পলাশ সেখানে তার একটা আবাসিক হোটেল বানাতে ভেবেই হিন্দুটাকে টাকা ধার দিয়েছে। হিন্দু কান্নাকাটি করলেই ছেড়ে দেবে সে, কিন্তু সবখানে জোর জবরদস্তি করতে নেই। রেপুটেশন বলে একটা কথা আছে। সুতরাং গল্প বানাতে হলো। এর মাঝে আখি মানে ওই মেয়েটার মার্ডার হয়ে গেল। সব গুলিয়ে একটা জোড়াতালি গল্প বানাতে হয়েছিল। সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন। খুব কষ্টই হয়েছিল করতে। কতগুলো দিন সারাদিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে। রাত গভীর হলেই তবেই বাড়ি ফিরতে পেরেছি। অন্তু শ্বাস আটকে বসেছিল। দুনিয়াটা আসলেই বৈচিত্র্যময়। একটুও ভুল বলেনি রূপকথা। তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল। হুট করে রূপকথা বলল, সেই দিন রূপটপে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল। অন্তু পাথর হয়ে গেল যেন। রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা হাসে বেশি, অথচ সেগুলো হাসি নয়, অন্য কিছু। বলল, এবার আমাকে খুব ঘেন্না লাগছে, তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন অন্তুর মুখের অবয়ব। রূপকথা অবাক হলো, ভ্রু জড়িয়ে ফেললো। অন্তু বলল, ওখানেই ছিলেন আপনি? তোমার বাবাকে সেবাও করেছিলাম। তিনি অবশ্য তখন বেহুশ ছিলেন। মেরে জ্ঞান হারা করে ফেলে রাখা হয়েছিল। অন্তুর বুকটা ছলাৎ করে উঠল। কোথা থেকে যেন কঠিন এক দলা যন্ত্রণা এসে বোধহয় হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে ব্যথা হয়ে দাঁড়ালো। নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে। অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে বসেছিল চুপচাপ। নজর ছিল ছাদের দিকে। কাঁদেনি মেয়েটা। সমস্ত কলজে ছেঁড়া ব্যথাটুকু শোষণ করেছে নিজের মাঝে। নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অবধি আব্বুর কবরখানা জিয়ারতে যায়নি। কী সব আব্বুর সাথেকার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলছিল। অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্যে ফিরে এলো। কেন করেছেন এসব? দীর্ঘ নীরবতা, গুমোট এক সন্ধ্যা। 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময়
প্রবাহমান সময় থামে না। সবার বাবা আমজাদ সাহেবের মতন হয় না অন্তু, কিন্তু বাবার রাজন অজগরের মতোও হয়। আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হলো খুব অল্প বয়সে। স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা ঢাকা থেকে ফিরল, রাতে ডেকে বলল, রূপমামুনি, আপনারে আর আমার কাছে রাখতে যাচ্ছি না। আমি বেশ লজ্জায় পেয়ে গেলাম। আমি যাচ্ছি না কোথাও। বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না, শুধু তোকে নিজের কাঁধ থেকে ঝাড়তে চাইছে। এ পর্যায়ে মলিন হাসল রূপকথা। জানতে পারলাম পলাশ ভাইয়ার সাথে বাবা বাঁধতে চায় আমাকে। পালাতে চেয়েছিলাম আমি, লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। বাবা কেন এমন চাইলো জানো? বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়েও বেশি দক্ষ, আর তাকে হাতে রাখতে, সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতেই সে নিজের ঔরজাত মেয়েকে বলে দিতে পারে বাবার শখের সাথে। এ অবস্থায় তুমি হলে কি করতে অন্তু? বাবাহীন সন্তান আমি, এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জারজের পর্যায়ে চলে যেত। তুমি বাস্টার্ড বলে পরিচিত হতে। আপনার বাবার মতো বাবাকে বাবা মানার চেয়ে কি ভালো নয় আমি পিতৃপরিচয়হীন অজন্মই হয়ে বাঁচব? উদাস হয়ে পড়ল রূপকথা। আমি পারিনি। বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গিয়েছিলাম। এরপর ওই, তুমি আমার বাসরাতের গল্প শুনবে? অন্তু জবাব দিল না। রূপকথা সোফাতে শরীর এলিয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের উপর পা তুলে বসলো, দৃষ্টি ছাদে নিবদ্ধ। এত সুন্দরী এই রূপকথা, তার উপর এমন সাজসজ্জা, ঠিক যেন রাজকুমারী লাগছে, অথচ মুখটা ম্লান এখন। পলাশ ভাইয়াকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা, সেখানে কাঁচা গোলাপের বাসর। বসে আছি আমি, মৃত্যুর অপেক্ষা করছি। পলাশ এলো, হাতে অ্যালকোহল ভর্তি হিপোফ্লাক্স। ফুলের ওপর শেষরে আদশোয়া হয়ে পড়ল। দেরি করার সময় নেই তার। ঢকঢক করে খানিক গিলে এক টানে আমার শাড়ির প্রান্তর ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে পলাশের হাতে চলে গিয়েছিল জানো। খুব শক্ত হাত, বুঝলে? অন্তু চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে। মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। স্যাডিজম বোঝো? স্যাডিস্ট না, ভয়াবহ মানসিক রোগ। সাধারণ পুরুষেরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের শারীরিক চাহিদা মেটায়। এই রোগের আক্রমণতরা কি করে জানো? অন্তু তাকিয়ে রইল। ধর্ষণাকামী হয়, অর্থাৎ সাধারণভাবে নারীদের দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারীর শারীরিক যন্ত্রণা যত বেশি চিৎকার করে, এদের কানে সেই চিৎকারের আওয়াজ, নারীর দেহ ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয়। অর্থাৎ এরা নারীর শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন রুফটপে পলাশের মুখে দেখেছিল, যখন অন্তু কাঁদছিল। অন্তু অবাক হলো। জয় অসংখ্যবার বলেছে পলাশ পাগল, ওর মানসিক সমস্যা আছে, ওই শালা সাইকো। জয় আমি সাধারণভাবে কঠিন সব সত্যি বলে, বোঝার উপায় থাকে না। অন্তু কপাল চেপে ধরল। রূপকথা বলল, আমার শরীরে অনেক দগদগে দাগ আছে, দেখবে? অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল। এরপর কি হয়েছিল? রূপকথা হাসলো। বাসর হলো, যা একদিনে অন্য সব মেয়েরা সয়ে যেত, তা আমিও সয়েছিলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রতিটা আত্মচিৎকার পলাশের মুখে হাসি ফোটাচ্ছিল। একটা মজার কথা শুনবে অন্তু? অন্তু তাকায়। রূপকথা হাসলো। বাবা আমাদের বাসর ঘরের বাইরে সোফায় বসে ড্রিঙ্ক করছিল। আমার চিৎকারের প্রতিটা ইটের গাঁথুনি কেঁপে উঠেছিল সেই দিন। বাবা খুব শক্ত লোক, তাই না? বাবারা এমন হয়, অবিশ্বাস্য। অন্তুর মনে হলো তার সাথে কিছুই হয়নি। এই দুনিয়ার কোপানলে সে পড়েইনি। জয় এমন নয়। জয় ঘৃণ্য, তবে তুলনা গেলে জয় অনেক সুস্থ। জিজ্ঞাসা করল, এরপর
আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধলো পলাশ দড়ি দিয়ে। অন্তু আর শুনতে চাইল না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে, সাথে মেন্টালি ডিপ প্রেশার ফিল করছিল। শরীরটা অবশ হয়ে আসছে। রূপকথা থামল না। সারা পিঠে কোনো মাংসাশী প্রাণী এর মতো কামড়েছিল পলাশ, যেন সে খুবলে মাংস খেতে চায়। আমার চিৎকার কমে আসলেও তার আঘাত জোরালো হচ্ছিল। সে চিৎকার শুনে আমার কান্নায় তৃপ্তি পাচ্ছিল। অন্তু হাত উঁচিয়ে ধরল। সে আর শুনতে চায় না, নিতে পারছে না। রূপকথা সোজা হয়ে বসলো। তোমার মনে প্রশ্ন আসছে না বাবা কি করে সহ্য করছিল? বাবারা আবার এমনও হয় নাকি? অন্তু উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতেই পারছে না। তার সামনে বাবা মানে আমজাদ সাহেব, এক ব্যক্তিত্ববান, গভীর, কর্তব্যপরায়ণ, নিখুঁত মানুষ। অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো। ঘেমে উঠেছে শরীরটা। তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে। এসব বাস্তব হতে পারে না। হাত পা ঘষতে ঘষতে বসে পড়ল। রূপকথা একদম স্বাভাবিক, চোখে মুখে বরফের শীতলতা। মনে হচ্ছে সে খুবই রিল্যাক্সে আছে। অন্তু বলল, আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজন আজ বড় পাগল। রূপকথা হেসে ফেলল। পেডোফিলিয়া বোঝো? বোঝান। আজ অনেক কিছু বোঝার আছে আমার। শিশু নির্যাতনের প্রবণতা, অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে বাবা তা ছোট্ট বাচ্চাদের সাথে করে, নেশায় আছে। পলাশ সেক্সুয়াল স্যাডিস্ট, বাবা পেডোফিলিক স্যাডিস্ট, অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায়। রিমি পাথরের মতো বসেছিল। এতক্ষণ সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি। নিঃশ্বাসও ফেলেনি বোধ হয়। এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেলল। পুরো বংশটাই পাগলের কারখানার শ্রমিক। অন্তু অনেকক্ষণ পর জিজ্ঞাসা করল, এসব হয়েছে আপনার সাথে, আর আপনি কি করেছেন? করিনি বলছো? অনেক কিছু করেছি। আমি যা করেছি তা নিতে পারবে তো? আমি কি করেছি তা জানো তুমি? অন্তু স্থির চেয়ে থাকলো। রূপকথা বলল, মানুষ ব্যথার কাছে খুবই স্বার্থপর হয়ে যায় অন্তু, যে কোনোভাবে নিষ্কৃতি চায়। আমিও তাই চেয়েছি। তার জন্য এমন সব নোংরা কাজও করেছি যার ক্ষমা নেই। পলাশ যা বলতো শুনতে শুনতে শুরু করলাম, শর্ত সে আমার কাছে আসবে না। হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গিয়েছি অন্তু। কিছু মনে হয় না, শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওইসব নারকীয় রাত মনে পড়লে আমি আরেক পলাশ হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতেই সব কবুল। অন্তু আন্দাজ করে ফেলল অনেক কিছুই। রূপকথা বলল, পলাশকে সুস্থ করার জন্য চেষ্টাও করেছিলাম জানো। নিজের রূপ এবং দেহেতে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষরা হয়। বাবা ঢাকায় থাকতো, বাড়ি ফাঁকা। ওর চোখের পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে খেসলাম, চুমু খেলাম, স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টাও করলাম। কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতে হতো। এমন হয়েছে গত রাতে বেহুশ করে ফেলে রেখেছিল আমাকে। আমি উঠতে পারছি না। নিজেই ডাক্তার এনে চিকিৎসা করিয়েছি। কাঁচা ঘা, তার ওপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে। একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে আর ওইসব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠেছি। নিজের জায়গা অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইতো, তবুও নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারেনি। রিমির চোখ ভিজে উঠেছিল, হাত পা তরতর করে কাঁপছে। এবার টুপ করে পানি পড়ল কোলের উপর। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মুখে যা শুনছিল, সহ্য সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছিল সব। অন্তু জিজ্ঞাসা করল, আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল? রপটপের পাশের ঘরেই ছিলাম। আনমনা হয়ে উঠেছিল রূপকথা। আর আখি? আখি না, ওর নাম। ওই মেয়েটাকে যা করা হয়েছে ওই বাড়িতেই করা হয়েছে। পলাশও ভাগ পেয়েছিল শেষে এখানে এসে। অন্তুর শরীরটা অসাড় হয়ে উঠল। তাদের কথার মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল, আবার শুরু হচ্ছিল। দাসী মহিলা দুটো স্বাভাবিক, খুব পরিচিত ঘটনাই বলছে রূপকথা।
অন্তু চট করে একটা হিসাব মেলালো, দামি হিসেব। শাহানার জরায়ুতে টিউমার, সে জানে। এই অবস্থায় স্বামী সঙ্গে যায় না, মহিলারা পারে না, ডাক্তারের নিষেধ থাকে। তাছাড়া সহ্য করতে পারার একটা বিষয় থাকে। হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারাটা মনে পড়ল অন্তুর। শরীরটা ঝিনঝিন করে ঝাঁকুনি দিয়ে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।